রাজনৈতিকভাবে সংযুক্ত হতে গিয়ে আমরা তালগুল পাকিয়ে ফেলেছি। আমরা সবাই সারা জীবন বিক্ষুব্ধ থাকতে চাই না, প্রশিক্ষণ যাতে না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। চেয়ারের নেশা পেয়ে গেছে। পরিবারের সবাই যদি শিল্পী হয় তাহলে কি আমরা নিষিদ্ধ বলে আপনি হবেন না শিল্পী? নারীকে আসলে শ্রদ্ধা করতে শেখেনি, শেখাও না। ধর্মীয় চিন্তার মধ্যে এটি ভীষণভাবে পতিত যে নারীকে অবজ্ঞা করা। শুধু রাজনৈতিক যে জায়গায় আমাদের সমস্যা হয়েছিল, রাজনৈতিকভাবে সংযুক্ত হতে গিয়ে আমরা তালগুল পাকিয়ে ফেলেছি। আমরা আমাদের শিল্পী সত্তা বলি অথবা আমরা যে কাজটা করতে চাই তার থেকে বরং দূরে সরে গিয়ে লেজুর বৃত্তির আশ্রয় নিয়েছি এবং আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিলাম। মানে আমি অনেক বেশি বাবু আপনার কথা পরিপ্রেক্ষিতে অনেক কথা বলে ফেললাম এবং আমি মনে করি যে আমরা এইভাবে কথা বলতেই পারি, এটা আমাদের সেরকমের একটা প্ল্যাটফর্ম। কিন্তু তারপর আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যেসব জিনিস নিয়ে কথা বলতে চাই ওইটুকুর মধ্যে থাকি, কারণ আমাদের দায়িত্ব কিন্তু অনেক না। আর আমরা সবাই সারা জীবন বিক্ষুব্ধ থাকতে চাই না। সারা জীবন যদি বিক্ষুব্ধই থাকি তা কাজটা করবো কখন? তো আমাদের কাজের পরিবেশ, আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা করার জন্য কি কি আমাদের দরকার, কি কি আমাদের ঠিক করা দরকার এবং ভবিষ্যতের কি নকশা আমরা দিতে চাই সেটি নিয়ে আমরা একটু কথা বলব। এই প্রশিক্ষণ প্রসঙ্গটা তুলেছেন, তো প্রশিক্ষণ যাতে না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ থাকলে তো আপনি শিখে ফেললে তো অনেক কিছু ঝামেলা হয়ে যাবে। যার ফলে হচ্ছে যে পুরো প্রসেসটার মধ্যেই, পুরো প্রক্রিয়াটার মধ্যেই ছিল যে এক ধরনের দখলদারিত্ব, নিজের চেয়ারটা ঠিক রাখা। আমি অনেকদিন আগে বলেছিলাম যে চেয়ারের নেশা পেয়ে গেছিল এবং আমি মানে আহ্বান জানাবো, আমাদের মধ্যে কেউ যদি শিল্পকলা একাডেমির ডিজি হয়ে যান তাকে আমি ব্যক্তিগতভাবে একটা অনুরোধ করতে চাই, দয়া করে চেয়ারটা সরিয়ে ফেলতে লাগে। দাঁড়িয়ে অফিস করতে পারলে মনে হয় কাজে লাগে। বাবু ভাই একটা কথা বলেছিলেন যে আমাদের শ্রদ্ধেয় নাট্যকার অথবা নাটকের সাথে সংশ্লিষ্ট নাট্য নির্দেশকদের নিয়ে যে ধরনের কথা হচ্ছে এবং যত্রতত্র মামলা হচ্ছে, এরকম হচ্ছে, এর প্রতিবাদ হয়নি অথবা সেরকম কিন্তু না, প্রতিবাদ হয়েছে। এবং মুক্ত মঞ্চে অধ্যাপক জামিল আহমেদ কথা তুলেছেন বাচ্চু ভাই সম্পর্কে। বাচ্চু ভাইয়ের বিরুদ্ধে যখন মামলা হয় এবং মামলাগুলো কিন্তু খুবই উদ্দেশ্য প্রণোদিত, সত্যিকার অর্থে খুনের মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের নাম, শিল্পীদের নাম। এটি এমন একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি আগেও ছিল, সেটা আপনি নিশ্চয়ই মনে আছে, যে যার ফলে এই মামলাগুলি শুধু দুর্বলই হয় না, সত্যিকার অর্থে দোষী যে তার কোনো শাস্তি হয় না। আপনি হয়তো পুরোটা খেয়াল করেননি। সেখানে শিক্ষা ব্যবস্থায় কীভাবে নাটক সংযুক্ত হতে পারে, সেখান থেকে শিশু কীভাবে নাটকের সাথে সংশ্লিষ্ট হতে পারে এবং সারা বাংলাদেশে উপজেলা লেভেল থেকে শুরু করে গ্রাম পর্যন্ত কীভাবে নাটকের উন্নয়ন বা থিয়েটারের সাথে মানুষের সংযুক্তি কীভাবে তৈরি করা যায় তার কিছু কথা এখানে অলরেডি বলা আছে। তারপরেও এর বাইরে আপনি যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই এখানে নথিবদ্ধ হবে এবং সেগুলোকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা শুধু উপস্থাপন করতে পারবো। আমরা আদায় করার চেষ্টা করব, আমরা ধর্ণা দেওয়ার চেষ্টা করব, আমরা আন্দোলন গড়ে তুলব। আরেকটি কথা আপনি বলেছেন, এর আগেও আমি দেখেছি যে একটি কথা বলা হচ্ছে পরিবার কেন্দ্রিক থিয়েটার চর্চা, নাট্য চর্চা। পরিবারের সবাই যদি শিল্পী হয় তাহলে কি আমরা নিষিদ্ধ বলে আপনি হবেন না শিল্পী? কিন্তু আপনি যে কথাটি বলার চেষ্টা করছেন পরিবারের কর্তৃত্ব, এই একক কর্তৃত্ব যেমন খারাপ, পরিবারের কর্তৃত্ব নিশ্চয়ই একই কথা, আমি যদি ভুল না বলে থাকি। আর বিক্ষুব্ধ মানে কিন্তু এটা আপাত একটি শব্দ এবং এটা এই সময়ের জন্য কিছু পরিস্থিতির কারণে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। নিশ্চয়ই আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আমি বলবো না আমার নাম হচ্ছে বিক্ষুব্ধ নাট্যকার, তো উন্মাদ বলতে পারি। মানে ভবিষ্যৎ নাটকের নাট্যাঙ্গনের বড় বড় নেতা হওয়ার জন্য আমরা বসে আছি কিনা। তো আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা এইখানটা ছেড়ে দিয়ে সবাই সামনে চলে আসছি। এটা হচ্ছে খুবই দুঃখজনক যে আমাদের মানে এই রাষ্ট্র নারীকে আসলে শ্রদ্ধা করতে শেখেনি, শেখাও না। একদম ঘর থেকে শুরু হয়, শেখায়ও না। তো এইটা আসলে একটা জাতিগত সমস্যার মধ্যেই পড়ে এবং আমাদের শিক্ষার মধ্যেও এটা আছে, নারীকে শ্রদ্ধা করা না শেখানো। আমাদের
কালচারের মধ্যে এটা ঢুকে গেছে, আমাদের ধর্মীয় চিন্তার মধ্যে এটি ভীষণভাবে প্রথিত যে নারীকে অবজ্ঞা করা অথবা তাকে মর্যাদা না দেওয়া।